কলকাতা আর হাওড়াকে জুড়ে রাখা শুধু একটা সেতু না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। একটা ইস্পাতের দৈত্য আমাদের হাওড়া ব্রিজ, কিন্তু এই বিশাল কাঠামোর আড়ালে যেন লুকিয়ে আছে কত রহস্য, কত কিংবদন্তি। চলুন আজ এই ইস্পাতের দৈত্যের পেটের ভেতরের আসল গল্পটা জানা যাক। শোনা যায় এর নাকি একটা গোপন চাবি আছে। ভাবতে পারেন, একটা চাবি যা দিয়ে এক মোচড়ে পুরো ব্রিজটাকে মাঝখান থেকে খুলে দেওয়া যায় জাহাজ যাওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারটা কি সত্যি নাকি শুধুই বানানো গল্প? শুধু তাই নয়, আরও একটা অবিশ্বাস্য কথা। এই যে বিশাল 2313 ফুট লম্বা ব্রিজটা, এটা নাকি একটাও নাট বা বল্টু ছাড়া তৈরি। ভাবুন তো, এ কি করে সম্ভব? চলুন এই দুটো বড় রহস্যের জটেই আজ খোলা যাক। কিন্তু এই রহস্যগুলোর গভীরে যাওয়ার আগে চলুন একটু পিছিয়ে যাই, একেবারে টাইম মেশিনে চেপে প্রায় 150 বছর। দেখা যাক আজকের এই ইস্পাতের দৈত্যের জায়গায় তখন ঠিক কী ছিল, আর কেনই বা এমন একটা ব্রিজ বানানোর দরকার পড়ল যা নিয়ে এত গল্প তৈরি হয়। ঠিক আছে, তো গল্পটা শুরু হচ্ছে 1874 সালে। হুগলি নদীর ওপর তখন তৈরি হয়েছিল প্রথম হাওড়া ব্রিজ। তবে সেটা কিন্তু আজকের মতো কিছুই দেখতে ছিল না। ওটা ছিল একটা পন্টুন ব্রিজ, মানে সোজা কথায় বলতে গেলে অনেকগুলো নৌকোকে সারি দিয়ে বেঁধি তার ওপর কাঠের পাটাতন ফেলে তৈরি করা একটা ভাসমান সেতু। দেখতে অভিনব লাগতেই পারে, কিন্তু এর একটা মারাত্মক সমস্যা ছিল। ব্যাপারটা কি ছিল? হুগলি নদী তখন খুব ব্যস্ত জলপথ, তাই যখনই কোনো জাহাজ বা স্টিমার যেত, ব্রিজটাকে মাঝখান থেকে খুলে দিতে হতো। আর এটা করতে হতো দিনে একবার দুবার নয়, প্রায় 24 বার। ভাবতে পারছেন অবস্থাটা? যখনই ব্রিজ খোলা হতো, নদীর দুই পারে গাড়ির লাইন পড়ে যেত, কিলোমিটারের পর কিলোমিটার। মনে হতো শহরের হৃদস্পন্দন যেন থমকে গেছে। এই ভয়াবহ যানজটের সমাধান করতে তো একটা কিছু করতেই হবে, তাই না? আর সেখান থেকেই জন্ম নিল এক যুগান্তকারী পরিকল্পনার। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের পথটা মোটেও সহজ ছিল না। কারণ নতুন ব্রিজ তৈরির স্বপ্ন যখন দেখা হচ্ছে, তখন গোটা বিশ্ব জ্বলছে যুদ্ধের আগুনে। একটু ভেবে দেখুন, 1911 সালে প্রথম প্ল্যান করা হলো, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এসে সব থামিয়ে দিল। কাজ যখন আবার শুরু হলো 1937 সালে, তখন ঘনিয়ে আসছে আরেকটা বিশ্বযুদ্ধের মেঘ। আর যখন কাজ শেষ হলো 1942-এ, তখন যুদ্ধ চলছে পুরোদমে। এতটাই ভয় ছিল জাপানি বোমারু বিমানের যে 1943 সালের 3 ফেব্রুয়ারি গভীর রাতে কোনো আয়োজন ছাড়াই চুপিসারে খুলে দেওয়া হলো এই ঐতিহাসিক সেতু। এই সেতু বানাতে প্রয়োজন হয়েছিল 25-26 হাজার টন ইস্পাতের। ঠিক শুনছেন, 26,500 টন। আজকের দিনেও এটা একটা বিশাল পরিমাণ। আর ভাবুন তো, সেই সময় এটা কি প্রচণ্ড একটা চ্যালেঞ্জ ছিল। আর এই অকল্পনীয় চ্যালেঞ্জটাই সম্ভব করেছিল ভারতের টাটা স্টিল। মোট 26,500 টনের মধ্যে 23,500 টন, মানে প্রায় 90%ই ছিল টাটার বানানো বিশেষ ধরনের হাই টেনসাইল স্টিল টিসক্রম। বিদেশ থেকে আনতে হয়েছিল খুব সামান্যই। আর এখানেই আসছে আমাদের প্রথম রহস্যের সমাধান। তাহলে কি নাটবল্টু ছাড়া ব্রিজ হয়? হ্যাঁ, হয়। এই ব্রিজটি নাটবল্টু দিয়ে জোড়া হয়নি, এটা তৈরি হয়েছে রিভেটিং পদ্ধতিতে। এখন এই রিভেটিংটা কি? টিসক্রম স্টিলকে গনগনে আছে গরম করে হাতুড়ি দিয়ে পিচিয়ে রিভেটের আকারে স্টিলের পাতগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। এটা ছিল তখনকার দিনের এক বৈপ্লবিক প্রযুক্তি। আসলেই নির্মাণ কাজটা যে কি বিশাল মাপের ছিল, তার একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। গঙ্গার নরম মাটিতে যখন ব্রিজের এই বিশাল স্তম্ভগুলো বসানো হচ্ছিল, তখন মাটিতে এমন কম্পন তৈরি হয় যা রীতিমতো একটা ছোটোখাটো ভূমিকম্পের মতো। আর সেই কম্পনের চোটে নদীর ধারের একটা মন্দিরও ভেঙে পড়েছিল। ভাবুন অবস্থা। তো ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় তো গেল, এবার আসা যাক সেই সব গল্পে যা এই ব্রিজকে ঘিরে বছরের পর বছর ধরে ডালপালা মেলেছে। কোনটা সত্যি আর কোনটা শুধুই গুজব, চলুন একটু ফ্যাক্ট চেক করা যাক। সবচেয়ে ভয়ানক গুজবটা কি জানেন? বলা হয় এর স্তম্ভের নিচে নাকি 100 জন মানুষকে বলি দেওয়া হয়েছিল। এটা পুরোপুরি ভিত্তিহীন একটা কথা। এর আসল শক্তি হলো এর ডিজাইন আর টাটার ইস্পাত। আবার শোনা যায় দুপুর 12টা আর রাত 12টায় নাকি ব্রিজ ভেঙে পড়ার ভয়ে বন্ধ রাখা হয়। এটাও একটা চালু গুজব। আর আমাদের প্রথম রহস্য, সেই গোপন চাবির গল্পটা, ওটাও খাঁটি কল্পনা। কারণ এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, একে খোলার কোনো ব্যবস্থাই নেই। তবে সব গল্পই কিন্তু বানানো নয়। একটা কথা একদম সত্যি, এই ব্রিজের ওপর দিয়ে একসময় সত্যিই ট্রাম চলত। শুধু তাই নয়, শুনতে অবাক লাগবে, এই সেতুর ওপর দিয়ে প্রথম যে যানটি গিয়েছিল সেটি ছিল একটি ট্রাম। পরে অবশ্য ব্রিজের ওপর চাপ কমাতে 1993 সালে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু
হাওড়া ব্রিজ তো শুধু লোহা আর কংক্রিটের একটা কাঠামো নয়, ঠিক কি না? এটা এখন কলকাতা আর বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এর পরিচয় এখন শুধু ইঞ্জিনিয়ারিংয়ে সীমাবদ্ধ নেই। যেমন ১৯৬৫ সালের ১৪ জুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নতুন নাম হয় রবীন্দ্র সেতু। সত্যজিৎ রায় থেকে মণিরত্নম, ৭০-এর দেশি বিদেশি ছবিতে এই ব্রিজ হয়ে উঠেছে একটা আইকনিক চরিত্র। আজও প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ গাড়ি আর ১০ লক্ষ পথচারীকে বুকে করে বয়ে নিয়ে চলেছে এই সেতু। আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বছরে খরচ হয় প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা। এত ইতিহাস, এত ঐতিহ্য, এত ঝড়ঝাপটা সামলে যে ব্রিজটা দাঁড়িয়ে আছে, সেটাই আজ এক অদ্ভুত এবং লজ্জাজনক বিপদের মুখে। এমন এক বিপদ যা এই ইস্পাতের শরীরকে ভেতর থেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই ছবিটা একটু দেখতে হবে। ব্রিজের স্তম্ভগুলোকে রক্ষা করার জন্য যে স্টিলের গার্ড দেওয়া আছে তার আসল পুরুত্ব ছিল ৬ মিলিমিটার, কিন্তু বছরের পর বছর ধরে পান বা গুটকার পিক ফেলার ফলে তার ক্ষয়কারী রাসায়নিকের প্রভাবে সেই পুরুত্ব কমে এখন দাঁড়িয়েছে মাত্র ৩ মিলিমিটারে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে বলুন? অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর মজবুত ইস্পাতের ওপর ভর করে এই আইকনটি দাঁড়িয়ে আছে দশকের পর দশক, কিন্তু আমাদেরই তৈরি করা বিপদের বিরুদ্ধে সে আর কতদিন লড়বে? এই জাতীয় সম্পদকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের সকলের।